গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব মিস্ট্রি কুইন আগাথা ক্রিস্টির লেখা কিংবদন্তি গোয়েন্দা এরকিউল পোয়ারোর গল্প দ্য লস্ট মাইন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের হানিকারক। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাংকের পাসবইখানা রেখে দিতেই পোয়ারো মুখ তুলে তাকালো। জানতে চাইল, কি হলো? অদ্ভুত ব্যাপার, আমি বললাম। আমার ওভারড্রাফটের পরিমাণ কিন্তু মোটেও বাড়ছে না। ওহ, এই ব্যাপার? যেন কিছুই হয়নি এমনভাবে পোয়ারো বলল। এই নিয়ে এত চিন্তা? একটা ওভারড্রাফট হাতে পেলে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারতাম না। তাহলে এটাই ধরে নেব যে এই মুহূর্তে তোমার ব্যাংক ব্যালেন্স পরিমাণে এমন বেড়েছে যাতে দুশ্চিন্তা করার কোনো কারণ থাকতে পারে না। 444 পাউন্ড 44 পেন্স। আত্মপ্রসাদের হাসি হাসল পোয়ারো। পরিমাণটা সত্যিই অনেক, তাই না? এই নিশ্চয়ই তোমার ব্যাংক ম্যানেজারের কেরামতি, আমি বললাম। খুঁটিনাটি হলেও তোমার যে সবসময় বিস্তারিত বিবরণ নইলে চলে না, তা ওর জানা আছে, বোঝাই যাচ্ছে। তা ওই জমানো টাকা থেকে অন্তত 300 পাউন্ড পারকিউপাইন পেট্রোলের খনিতে লগ্নি করবে নাকি? আজকের খবরের কাগজে ওদের কোম্পানির প্রসপেক্টাস বেরিয়েছে। তাতে লেখা আছে যে আগামী বছর ওরা শেয়ার পিছু শতকরা 100% ডিভিডেন্ড দেবে। না ভাই, পোয়ারো মাথা ঝাঁকিয়ে বলল, ওসব ঝুঁকির মধ্যে আমি নেই। আমি লগ্নি করব হুঁশিয়ার হয়ে এমন জায়গায় যেখানে কোনো রকম ঝুঁকি নেই। বড়জোর যে পাত্তি সে পাত্তি, তার বেশি নয়। সে কি, তুমি আগে কখনো 60টায় টাকা লাগাওনি? শেয়ার কেনাবেচা করনি? না, করিনি, পোয়ারো জোর গলায় বলল। শুধু বার্মা মাইন্স লিমিটেডে আমার 1400 শেয়ার ছিল তোমার ভাষায়, আর তেমন চটক বা জৌলুস নেই। বলে কিছুক্ষণ চুপ করে রইল পোয়ারো। মনে হলো আমার মুখ থেকে উৎসাহ পাবার মতো কিছু শোনার অপেক্ষা করছে সে। তাই নাকি? আগে হ্যাঁ, পোয়ারো মুখ টিপে হাসল। আর এও জেনে রেখো যে ওইসব শেয়ারের মালিকানা পেতে একটি পয়সাও খরচ হয়নি। সেই জটিল রহস্যের সমাধান করার পুরস্কার হিসেবে ওগুলো আমায় উপহার দেয়া হয়েছিল। শুনতে চাও সেই গল্প? শুরু করব? নিশ্চয়ই। বার্মার অনেক ভেতরে ছিল ওই তেলের খনি। জায়গাটা রেঙ্গুন থেকে 200 মাইল দূরে। পঞ্চদশ শতাব্দীতে কয়েকজন চীনা ওই তেলের খনির সন্ধান পায়। মুসলমান বিদ্রোহের সময় পর্যন্ত চালু ছিল। পরে 1868 সালে পুরো খনিটাই বাতিল হয়ে যায়। খনির ভেতর থেকে তুলে আনা সমৃদ্ধ সীসা আর রূপোর আকর থেকে চীনারা শুধু রূপোটা বের করে নিত আর ধাতুমল হিসেবে সীসেটুকু ফেলে দিত। পরে নতুন করে বার্মায় যখন খনি খোঁজা শুরু হলো, তখন খনির আগেকার মালিকেরা যে আকর থেকে শুধু রূপোটুকু বের করে নিয়ে সীসেটা ফেলে দিত, সে কথা জানাজানি হয়ে গেল। কিন্তু জানাজানি হলে হবে কি? পরিত্যক্ত হবার ফলে ততদিনে জল ঢুকেছে খনির ভেতরে। তাছাড়া বহু জায়গা ধসেও পড়েছে। এই কারণে বহু চেষ্টা করেও নতুন খনি খোঁড়ার দলগুলো আগের সেই খনিটির হদিশ পেল না। নতুন নতুন দল এসে গোটা এলাকা খুঁড়ে ফেলল, কিন্তু এত করেও তারা সেই পুরনো খনিটি খুঁজে পেল না। যারা খনি খুঁজে বেড়ায় তাদের বলে প্রসপেক্টর। এই রকম একদল প্রসপেক্টর বহু চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হলো। ওই খনির সুলুক সন্ধান রাখে এমন এক চীনে পরিবারকে খুঁজে বের করলো তারা। পরিবারের প্রধান ইউলিং এর সঙ্গে সরাসরি যোগাযোগ করল। বাহ, গপ্প বেশ জমে গেছে তো। কথাটা আমার মুখ থেকে বেরোলো। চালিয়ে যাও, এ যে রোমান্টিক কাহিনীরও বাড়া। তাহলেই বোঝো। পোয়ারোর গলায় মুড এসে গেল। তোমার আবার লাল চুলওয়ালি ছুরি দেখলেই মাথা ঘুরে যায়, কিন্তু স্বর্ণকেশী রূপসীদের ছাড়াও যে রোমান্স হয় তা আমার কথা শুনে নিশ্চয়ই মালুম হচ্ছে। তা ক্যাপ্টেন হেস্টিংস, ভালো কথা মনে পড়ল। সেই যে তোমাকে নিয়ে মাঝখানে কি যেন একটা হলো, সেই যে একমাথা লাল চুল একটা বাচ্চা মেয়ে, দিব্যি ফুটফুটে দেখতে, তোমার সঙ্গে যেন কি একটা হয়েছিল শুনলাম। বাজে কথা বাদ দিয়ে নিজের গল্প শোনাও, পাছে আমাকে লেঙ্গি মারে।
এই ভয়ে আমি আগে থাকতেই পোয়ারোকে থামিয়ে নিলাম। তাহলে তোমার সেই ঘটনা বরং এখনকার মতো ধামাচাপা থাক, তার চাইতে ফিরে চলো আমার বার্মা মাইনে। পোয়ারো তার স্বভাবসিদ্ধ বজ্জাতি হাসি হেসে আবার শুরু করল। কোথায় যেন থেমেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে, ইউলিং। তা এই ইউলিং পেশায় ছিল ব্যবসায়ী। গোটা এলাকার মানুষ শ্রদ্ধা করত। পুরনো খনি কেনার জন্য যারা দালাল পাঠিয়েছিল তাদের ইউলিং জানালো খনির মালিকানা সংক্রান্ত যাবতীয় দলিলপত্র তার হেফাজতেই আছে এবং খনি বিক্রি করতে তার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ইউলিং কথা প্রসঙ্গে এও জানালো যে খনি বিক্রি এবং মালিকানা হস্তান্তরের ব্যাপারে সে কোনো দালালের হস্তক্ষেপ পছন্দ করে না। যারা সত্যি খনিটি কিনতে চায় শুধু তাদের সঙ্গেই কথাবার্তা যা বলার সে বলবে। দালালেরা প্রথমে গড়রাজি হলেও শেষ পর্যন্ত ইউলিংয়ের জেদের কাছে হার মানল। ঠিক হলো, ইংল্যান্ডে গিয়ে ইউলিং নিজে কোম্পানির ডিরেক্টরদের সঙ্গে দেখা করবে এবং খনি বিক্রি ও মালিকানা হস্তান্তরের ব্যাপারে যা কথাবার্তা বলার তা সে সেখানেই গিয়ে নিজে মুখে তাদের বলবে। ইউলিং তার খনির মালিকানা সংক্রান্ত দলিলপত্র নিয়ে এসএস আজিউন্টা নামে এক জাহাজে চেপে রওনা হলো ইংল্যান্ডের দিকে। নভেম্বর মাসের কুয়াশা আর ধোঁয়াটে ভরা এক শীতের সকালে জাহাজ এসে নোঙর করল সাউদাম্পটন পোর্টে। ইউলিংকে অভ্যর্থনা জানাতে মিস্টার পিয়ারসন নামের জনৈক ডিরেক্টর রওনা হয়েছিলেন, কিন্তু ঘন কুয়াশার মাঝখানে আটকে পড়ে তার ট্রেন যথাস্থানে পৌঁছাতে কিছুটা দেরি করে ফেলল। মিস্টার পিয়ারসনের ট্রেন সাউদাম্পটনে একসময় এসে পৌঁছালো ঠিকই, কিন্তু জাহাজে উঠে তিনি তাকে কেবিনে দেখতে পেলেন না। খোঁজ খবর নিয়ে মিস্টার পিয়ারসন জানতে পারলেন তার আসতে দেরি হচ্ছে দেখে ইউলিং আর অপেক্ষা করেনি। নিজের মালপত্র নিয়ে জাহাজ থেকে নেমে সে ডাঙায় উঠেছে, তারপর একটি বিশেষ ট্রেন ধরে একাই রওনা হয়েছে লন্ডনের দিকে। ইউলিংকে না পেয়ে মিস্টার পিয়ারসন বিরক্ত হয়েই ফিরে এলেন লন্ডনে, কারণ ইউলিং কোথায় কোন হোটেলে উঠবে এসব কিছুই তখনও পর্যন্ত তার জানা ছিল না। বেলার দিকে ইউলিং নিজেই টেলিফোনে যোগাযোগ করল মিস্টার পিয়ারসনের অফিসে। সে জানালো যে এতটা সমুদ্র পাড়ি দেবার পরে তার শরীর হঠাৎ খারাপ হয়ে পড়েছে, তাই সে আজ আর মিস্টার পিয়ারসনের অফিসে যেতে পারল না। তবে আগামীকাল অবশ্যই সেখানে যাবে সে এবং বোর্ড মিটিংয়ে হাজির থাকবে। পরদিন বেলা 11টা নাগাদ বোর্ড মিটিং শুরু হলো, কিন্তু ঘড়িতে 11:30 বেজে গেল, তবু ইউলিংয়ের পাত্তা নেই দেখে মিস্টার পিয়ারসন এবং অন্যান্য ডিরেক্টরেরা চিন্তায় পড়লেন। মিস্টার পিয়ারসনের সেক্রেটারি এবার তার নির্দেশে টেলিফোন করল রাসেল স্কোয়ার হোটেলে। খোঁজ নিয়ে জানতে পারল আগের দিন রাতে ইউলিংয়ের এক বন্ধু এসেছিল তার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে রাত 10টা নাগাদ ইউলিং সেই যে বেরিয়েছে, আর সে হোটেলে ফিরে আসেনি। আগের দিন রাতে বেরিয়েছিল ইউলিং, তারপর সে আর হোটেলে ফেরেনি। এ খবর শুনে মিস্টার পিয়ারসন আর কোম্পানির অন্যান্য ডিরেক্টরেরা চিন্তায় পড়লেন। তারা ধরেই নিলেন যে ইউলিং আগে কখনো লন্ডনে আসেনি, এখানকার পথঘাটও তার অচেনা। নিশ্চয়ই পথ চিনে সে হোটেলে ফিরে যেতে পারেনি। কিন্তু দুপুর কেটে যাবার পরেও যখন ইউলিং এলো না, তখন কোম্পানির ডিরেক্টররা আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। মিস্টার পিয়ারসন নিজেই পুলিশে খবর দিলেন। সেদিনটা এমনই কেটে গেল। বিকেল গড়িয়ে রাত নামল, তবু ইউলিং ফিরে এলো না তার হোটেলে। এদিকে লন্ডন পুলিশও চুপ করে রইল না। তারাও ইউলিংকে খুঁজে বের করতে সব রকম চেষ্টা চালাতে লাগল। পরদিন সন্ধে নাগাদ টেমস নদীর জলে এক মাঝবয়সী চীনের মৃতদেহ পুলিশ খুঁজে পেল। রাসেল স্কোয়ার হোটেলের কর্মচারীবৃন্দ এবং মিস্টার পিয়ারসন সবাই তা নিখোঁজ ইউলিংয়ের মৃতদেহ বলে শনাক্ত করল। ইউলিংয়ের পরনে ছিল স্যুট, কিন্তু তার কোনো পকেটে খনি বিক্রি সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না। ইউলিং হোটেলের যে কামরায় ছিল, পুলিশ সেখানেও খানা তল্লাশি করল, কিন্তু অবাক কাণ্ড, ইউলিং সঙ্গে যে মালপত্র এনেছিল তার ভেতরেও কোনো দলিলপত্র বা ওই জাতীয় একটি কাগজও পাওয়া গেল না। লন্ডন পুলিশ পড়ল মহা সমস্যায়। অনেক তদন্ত করেও
ওই জটিল রহস্যের সমাধান করতে পারল না তারা, এবং এর পরেই মিস্টার পিয়ারসন আমার সঙ্গে দেখা করলেন, এবং বুঝতেই পারছো, তদন্তের দায়িত্ব আমারই হাতে সঁপে দিলেন তিনি। এটাও আশা করি বুঝেছ যে ইউলিংয়ের খুনের রহস্য নিয়ে যতটুকু নয়, তার চাইতে অনেক বেশি চিন্তিত ছিলেন তার কাছে যেসব দলিলপত্র ছিল সেগুলো কিভাবে হোটেলে তারই কামরার ভেতর থেকে উধাও হলো তাই নিয়ে। পুলিশ অবশ্য তাকে এই বলে আশ্বাস দিয়েছিল যে ইউলিংয়ের খুনিকে ধরতে পারলে তার কাছ থেকেই হারানো দলিলপত্র সব উদ্ধার করা যাবে। কোম্পানির স্বার্থে মিস্টার পিয়ারসন আমাকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বললেন। সহযোগিতা করতে আমার নিজের তরফ থেকে বলাই বাহুল্য কোনো আপত্তি ছিল না। তদন্তের দুটি পথ খোলা ছিল আমার কাছে। এক, কোম্পানির সেই সব কর্মচারীদের খুঁজে বার করা যারা ইউলিং খনি বিক্রি করতে আসছে এ খবর জানতে পেরেছিল। দুই, ইউলিং যে জাহাজে চেপে লন্ডনে এসেছিল তার যাত্রীদের তালিকা জোগাড় করা এবং তাদের মধ্যে ইউলিংয়ের সঙ্গে যাদের আলাপ হয়েছিল তাদের খুঁজে বার করা। আমি দ্বিতীয় পথ ধরেই এগোলাম। আমি তদন্ত শুরু করার পরেই ইন্সপেক্টর মিনারের সঙ্গে আমার পরিচয় হলো। ওই কেসের তদন্তের দায়িত্ব ছিল তাঁরই ওপর। আমাদের বন্ধু ইন্সপেক্টর জ্যাপ যেমন লোক, ইনি কিন্তু তেমন ছিলেন না। আমায় সাহায্য করার এতটুকু ইচ্ছে তার স্বভাবে দেখিনি। তার উপর কথাবার্তাও ছিল অসভ্য ইতরের মতো, যা কোনো ভদ্রলোকের পক্ষে সহ্য করা সম্ভব নয় কোনো মতেই। ইন্সপেক্টর মিনার আর আমি দুজনেই ইউলিং যে জাহাজে চেপে লন্ডনে এসেছিল সেই জাহাজের যাত্রীদের একে একে জেরা করলাম। ক্যাপ্টেন, অফিসার, ইঞ্জিনিয়ার, এমনকি খালাসিদেরও বাদ দিলাম না। কিন্তু তাতে লাভ কিছুই হলো না। সবাই একই কথা বলল, যার অর্থ হলো জাহাজে ওঠার পর থেকে ইউলিং গোটা পথের বেশিরভাগ সময়টাই একা নিজের কেবিনে শুয়ে বসে কাটিয়েছিল। যাত্রীদের মধ্যে শুধু দুজনকে খুঁজে পেলাম ইউলিং যাদের সঙ্গে গল্পগুজব করেছিল। তাদের একজনের নাম ডায়ার, অন্যজনের নাম চার্লস লেস্টার। এরা দুজনেই ছিল সাদা চামড়ার ইউরোপীয়। এদের মধ্যে ডায়ার লোকটি খুব সুবিধের লোক ছিল না। একসময় অকাজ কুকাজ করে বেরিয়েছে, সে খবর লন্ডন পুলিশ এবং অফিসার কারও অজানা ছিল না। অন্য লোকটি অর্থাৎ চার্লস লেস্টার কোনো এক অফিসে কেরানিগিরি করত। হংকং থেকে সে ফিরে এসেছিল লন্ডনে। ডায়ার আর চার্লস লেস্টারের ফটো আমরা আড়াল থেকেই তাদের অজান্তে তুলে নিলাম। নিজে তদন্ত করে শেষকালে এই সিদ্ধান্তে এলাম যে ওই দুজনের মধ্যে একজন নিশ্চয়ই ইউলিংয়ের রহস্যময় মৃত্যু ও তার দলিলপত্র খোয়া যাবার ঘটনার সঙ্গে জড়িত। আরও চিন্তাভাবনা করে ডায়ারকেই তখনকার মতো দোষী ঠাওরালাম, কারণ নতুন খুন খারাপি করে বেড়ায় এমন একদল পেশাদার চীনা অপরাধীর সঙ্গে সে আগে থেকেই জড়িত ছিল। এবার এলাম রাসেল স্কোয়ার হোটেলে, যেখানে ইউলিং উঠেছিল। ইউলিংয়ের মৃতদেহের ফটো দেখে হোটেলের কর্মচারীরাই তাকে গোড়ায় শনাক্ত করেছিল, কিন্তু ডায়ারের ফটো দেখিয়ে যখন ইন্সপেক্টর মিলার আর আমি জানতে চাইলাম এই লোকটি ইউলিংকে আগের দিন রাতের বেলা হোটেল থেকে বের করে নিয়ে গিয়েছিল কিনা, কিন্তু হোটেলের কর্মচারীরা সবাই ঘাড় নেড়ে বলল ইউলিং যার সঙ্গে সে রাতে বেরিয়েছিল সে লোকের ফটো ওটা নয়। এরপর চার্লস লেস্টারের ফটো বের করে দেখালাম আমরা। ফটো দেখে তারা বলল এই সেই লোক যার সঙ্গে ইউলিং হোটেলের বাইরে বেরিয়েছিল আর ফিরে আসেনি। তাদের মুখ থেকেই শুনলাম চার্লস লেস্টার সে রাতে যখন ইউলিংয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন 10:30 বেজে গেছে। এইভাবে তদন্তের কাজ এগোতে লাগল। চার্লস লেস্টারকে সন্দেহভাজন হিসেবে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল। এবার তাকে দফায় দফায় জেরা শুরু করলাম আমরা। লেস্টার জানালো যে সে পুরোপুরি নির্দোষ এবং ইউলিং খুন হয়েছে শুনে দুঃখ প্রকাশও করল। তার মুখ থেকে ঘটনার বিবরণ যা পেলাম তা এরকম। ইউলিং তাকে ওই দিন রাত 10:30 নাগাদ হোটেলে তার সঙ্গে দেখা করতে বলেছিল। লেস্টার সেই কথা মতো ওই দিন রাত 10:30 হোটেলে গিয়ে ইউলিংয়ের খোঁজ করছিল, কিন্তু জানতে পারে যে ইউলিং কোথায় যেন বেরিয়েছে। ইউলিংয়ের চাকরের সঙ্গে চার্লসের দেখা হয়েছিল। সে জানালো মনিব তাকে বলেছেন সে এলে তাকে সঙ্গে নিয়ে একটি জায়গায় যেতে। এর মধ্যে লোকটা সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। তাই ইউলিংয়ের চাকর যখন ট্যাক্সি নিয়ে এলো
তখন সে বিশ্বাসে ভর করে ইউলিংয়ের চাকরকে সঙ্গে নিয়েই তাতে চেপে বসল। চার্লসের নির্দেশে ট্যাক্সি এসে থামল বন্দরের কাছাকাছি, কিন্তু ট্যাক্সি থেকে নেমে আশপাশের পরিবেশ দেখে চার্লসের মনে কেমন সন্দেহ হলো, কারণ ভাড়াটে অপরাধীদের ডেরা হিসেবে সেই জায়গার যথেষ্ট দুর্নাম আছে। ট্যাক্সি থেকে নেমেই তাই লেস্টার বাড়ির পথ ধরল। তার সন্দেহ হলো তাকে ওই জায়গায় নিয়ে যাবার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। ইউলিংয়ের চাকর লেস্টারকে অনেক বোঝালো, কিন্তু সে তার কথায় কান দিল না। কিন্তু এরপর নিজেরা খুঁটিয়ে যাচাই করতে গিয়ে দেখলাম লেস্টার যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি মিথ্যে আর মন গড়া। প্রথমত, ইউলিং একাই লন্ডনে এসেছিল, তার সঙ্গে চাকর বা রাঁধুনি কেউ ছিল না। দ্বিতীয়ত, যে ট্যাক্সিতে চেপে সে হোটেল থেকে বেরিয়েছিল, পুলিশ তার চালককে খুঁজে বার করল। তারই মুখ থেকে যা জানা গেল তা হল চার্লস লেস্টার এবং তার সঙ্গীর নির্দেশে ট্যাক্সি চালক সে রাতে তাদের লন্ডনের চিনে পাড়ার এক কুখ্যাত এলাকায় নিয়ে এসেছিল। ওই এলাকায় আফিম পাওয়া যায় যা বেআইনি এবং যার নেশা করতে অনেকেই সেখানে ছুটে আসে। ওইখানে একটি বাড়ির ভেতরে লেস্টার আর তার সঙ্গী ঢুকেছিল। ঘণ্টাখানেক বাদে লেস্টার একাই বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। লেস্টারের মুখ তখন ফ্যাকাশে দেখাচ্ছিল, তা ট্যাক্সি চালকের মনে আছে। তার নির্দেশেই সে এরপর তাকে কাছাকাছি পাতাল রেলের স্টেশনে নামিয়ে দেয়। এরপর চার্লস লেস্টারের স্বভাব চরিত্র, আর্থিক অবস্থা ও গতিবিধি খুঁজে বার করা হলো। জানতে পারলাম লোকটার স্বভাব এমনিতে খারাপ নয়, তবে জুয়া খেলে অনেক টাকা সে নষ্ট করেছে এবং বর্তমানে প্রচুর দেনা চেপে বসেছে তার কাঁধে। অন্যদিকে ডায়ারের বিবৃতিও লেখা হয়েছিল। এমনকি আমরা একসময় এও সন্দেহ করেছিলাম যে লেস্টারের আসল নামই হয়তো ডায়ার, এবং হয়তো সব জায়গাতে সে নিজেকে চার্লস লেস্টার বলে পরিচয় দিয়েছে সন্দেহের দায় এড়াতে। কিন্তু আরও খোঁজখবর নিয়ে জানতে পারলাম এ সন্দেহ অমূলক। আমরা চিনে পাড়ার সেই কুখ্যাত বাড়িতেও গেলাম, যেখানে আফিমের নেশা করতে সবাই আসে, কিন্তু সেখানকার মালিক সাফ জানিয়ে দিল যে চার্লস লেস্টার বা তার সঙ্গী কেউই সেখানে যায়নি। মালিক এও জানালো যে সে একজন সৎ নাগরিক, তার কাছে আফিমের নেশা করতে লোক আসে, এ খবর পুরোপুরি ভুল ও মিথ্যে। এসব সত্ত্বেও কিন্তু চার্লস লেস্টার বাঁচল না। ইউলিংকে খুন করার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করল। তার বাড়িতে পুলিশ অনেক খানা তল্লাশি চালালো, কিন্তু খনি বেচা কেনার দলিলপত্রের হদিশ পাওয়া গেল না। পুলিশ আফিমের ডেরার মালিককেও খুনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করল, কিন্তু তার ডেরাতে খানা তল্লাশি করেও দলিল বা আফিমের কিছুই মিলল না। এরই মাঝে মিস্টার পিয়ারসনের চোখে ঘুম নেই। উত্তেজিত অবস্থায় দিনের বেশিরভাগ সময় তিনি বাড়িতে পায়চারি করে কাটাচ্ছেন, আর এত বড় একটা দাঁও হাতের নাগালের মধ্যে এসেও হাতছাড়া হয়ে গেল বলে আক্ষেপ করছেন। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বিশেষ প্রয়োজনে। আমায় দেখেই তিনি হঠাৎ বলে উঠলেন, বসুন মসিয়ে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি একটা কাউচে বসতেই মিস্টার পিয়ারসন পায়চারি করা থামিয়ে আমার মুখোমুখি বসলেন। তদন্ত কতদূর এগিয়েছে সংক্ষেপে তার বিবরণ শুনে বলে উঠলেন, কিন্তু তাই বলে আপনি আশা করি নিরাশ হননি মসিয়ে? নিশ্চয়ই কোনো বুদ্ধি আপনার মাথায় খেলছে। আমি সতর্ক হয়ে বললাম, অবশ্যই মিস্টার পিয়ারসন, বুদ্ধি একটা কেন, গাদা গাদা জন্ম নিচ্ছে আমার মগজে, আর সেটাই হয়েছে মুশকিল, কারণ সেগুলো এক একটা এক এক দিকে যেতে চাইছে। যেমন? মিস্টার পিয়ারসন জানতে চাইলেন। একটা দৃষ্টান্ত দেবেন? দৃষ্টান্ত হিসেবে ট্যাক্সি চালককেই ধরে নিতে পারেন এই মুহূর্তে। আগের মতোই সতর্ক হয়ে বললাম, ও যে বিবৃতি দিয়েছে তাতে এটাই দেখা যাচ্ছে যে ঘটনার দিন রাতের বেলা সে দুজন যাত্রীকে চিনে পাড়ায় একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে গিয়েছিল। এখন এরা দুজন গোড়াতে যে বাড়িতে ঢুকেছিল সেটা কি সত্যিই সেই বাড়ি? এমন কি হতে পারে না যে ট্যাক্সি থামিয়ে ওরা দুজন বাড়ির সামনে দিয়ে অন্য কোথাও গিয়ে ঢুকেছিল? আমার এই বক্তব্যকে কি আপনি অযৌক্তিক বলতে পারেন? মিস্টার পিয়ারসনের মুখে কোনো উত্তর জোগালো না। চাউনি দেখে বুঝতে পারলাম আমি যে এভাবে চিন্তা করছি তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি বললেন, কিন্তু
শুধু এভাবে বসে চিন্তাভাবনা করলেই কি আপনার চলবে? আমাদের কি আর কিছুই করার নেই? আপনি যদি ভেবে থাকেন যে আমি ফুসমন্তরে ইউলিংয়ের হত্যাকারী আর তার হারানো দলিলপত্র এনে তুলে দেব আপনার হাতে, তাহলে খুব ভুল করেছেন। একটু কড়া গলাতেই কথাটা শোনালাম। আমি জাদুকর নই, পেশাদার গোয়েন্দা, তা একবারের জন্যও যেন ভুলে যাবেন না। আপনি দলিল খোয়া যাবার দুঃখে ভেবে ভেবে মন আর মাথা খারাপ করতে পারেন, কিন্তু ওসব আমার ধাতে পোষাবে না। আরেকটা কথা, আপনি এও ভাববেন না যে আমি এরকিউল পোয়ারো চীনে পাড়ায় আফিমের ডেরায় নোংরা আড্ডায় ঢুকে অপরাধীকে খুঁজে বের করব। অযথা উত্তেজিত না হয়ে শান্ত হন। আমার লোকেরা ওসব জায়গায় ছড়িয়ে আছে, খোঁজ খবর যা জোগাড় করার তারাই করবে। আপনার ইচ্ছে মতো এগোতে গেলে তদন্তের নামে আমার আধারে হাতড়ে বেড়ানোই সার হবে। আমি মিছে কথা বলিনি। বাড়ি ফিরে দেখলাম দুজন গুপ্তচর আমার জন্য অপেক্ষা করছে। এরা দুজনেই আমার নির্দেশে চীনেপাড়ায় ঢুকে সেই কুখ্যাত আফিমের ডেরার উপর নজর রেখেছিল, আর ঘটনার দিন রাতে কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে নানাভাবে খোঁজখবর নিচ্ছিল। তাদের মুখ থেকে শুনলাম সে রাতে সত্যিই ট্যাক্সি থেকে দুজন যাত্রী নেমে এসেছিল, কিন্তু তারা আফিমের ডেরায় ঢোকেনি। তার সামনে দিয়ে হেঁটে গিয়ে ঢুকেছিল একটি চীনে বাড়িতে, যেখানে বাইরের যে কোনো লোক রেস্তোরাঁর মতো দাম দিয়ে তৈরি খাবার কিনে খেতে পারে। কিন্তু পরে বাড়ি থেকে একা চার্লস লেস্টারকেই বেরিয়ে আসতে দেখেছিল স্থানীয় লোকেরা। তার সঙ্গীর কি পরিণতি ঘটেছিল তা তাদের জানা নেই। মিস্টার পিয়ারসনের কথাগুলো শুনে সত্যি বলতে কি তার উপর আমি রেগেই গিয়েছিলাম। তাই আমি যে চুপ করে নেই এটা বোঝানোর জন্য পরদিন সকালেই তার সঙ্গে দেখা করে খবরটা জানিয়ে দিলাম। তারপর আমি জানতে চাইলাম। তারপর পড়লাম আরেক মুশকিলে। চার্লস লেস্টার চীনেপাড়ায় যে বাড়িতে ঘটনার দিন রাতে খেতে ঢুকেছিল, সেই বাড়িতে গিয়ে যেন আমি নিজে ব্যক্তিগতভাবে তদন্ত করি, মিস্টার পিয়ারসন বারবার এটাই বলতে লাগলেন। আমি তাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কে শোনে? সেখানে যাবার আগে আমার চেহারা পাল্টে ছদ্মবেশ নেবার উপরেও তিনি জোর দিতে লাগলেন। এমনকি আমার এই গোপজোড়া কামিয়ে ফেলার কথা বলতেও তার ভদ্রতায় বাঁধল না। ভেবে দেখো কত বড় ধৃষ্টতা। অবশ্য ভেতরে ভেতরে ভয়ানক রেগে গেলেও বাইরে সেভাবে আমি এতটুকু প্রকাশ করিনি। শুধু এটাই বলেছি যে এসব নিছক ছেলে মানুষই ছাড়া কিছু নয়। নিজের চেহারাকে সুন্দর করে তোলার জন্যই পুরুষ মানুষ গোঁপ রাখে। সেই সৌন্দর্যের উপকরণ সমূলে যে বিনষ্ট করে তাকে পাগল ছাড়া আর কি বা বলা চলে। আমার মতো সগোফ একজন বেটেখাটো নিরীহ বেলজিয়াম ভদ্রলোকের গোঁপ কামানো মনে যদি আফিমের ডেরায় গিয়ে জীবনকে দেখা এবং আফিমের নেশা করার স্বাদ জাগে, তাহলে তা এমন কি দোষের বলতে পারো? আমার যুক্তির কাছে শেষ পর্যন্ত মিস্টার পিয়ারসনকে হার মানতেই হলো। সেদিন সন্ধ্যের কিছু পরে এসে হাজির হলেন আমার বাড়িতে। দেখলাম মিস্টার পিয়ারসনের মুখ ভর্তি দাড়িগোঁফ, তার গলায় একটা নোংরা তেল চিটচিটে ময়লা স্কার্ফ জড়ানো, যার দুর্গন্ধে আমার নাক জ্বলে যাচ্ছিল। বুঝতে পারলাম ছদ্মবেশে ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দাগিরির ভূত তার মাথা থেকে তখনও নামেনি। তুমি আবার ভেবো না যেন ক্যাপ্টেন হেস্টিংস, ইংরেজরা প্রায় সবাই এক এক রকমের ছিটিয়াল। ওর চাপে পড়ে বাধ্য হয়েই আমাকেও পোশাক পাল্টাতে হলো। তবে গোঁপটা থেকে গেল। পাগলের সঙ্গে তর্ক বাড়িয়ে লাভ কি বলো? মিস্টার পিয়ারসনের ভাষায় ছদ্মবেশে এরপর আমরা রওনা হলাম চীনেপাড়ায়। ওকে তো আর একা সেখানে যেতে দিতে পারি না। সে তো বটেই, আমি মন্তব্য করলাম। মিস্টার পিয়ারসনের ইচ্ছে মতোই অন্য পথ ধরে আমরা এসে হাজির হলাম ঘটনাস্থলে। ছোট্ট একটা কামরা, তার মাঝে অল্প কয়েকটা টেবিল চেয়ার পাতা, এক গাদা চীনে জোয়ান আর আধবুড়ো সেই ঘরে বসে তাদের দেশি খাবার খাচ্ছে। জাহাজের অশিক্ষিত খালাসিদের ধাঁচে মিস্টার পিয়ারসন গাইয়া ইংরেজিতে আপন মনে বকবক করে সেখানকার লোকদের এটাই বোঝাতে চাইলেন যে তিনি দূরের অনেক নদী আর দরিয়া পাড়ি দিয়ে আজই জাহাজ নিয়ে এসে পৌঁছেছেন লন্ডনে। এমনকি তিনি যে সত্যিই জাহাজি তা বোঝাতে পরপর কয়েকবার নাবার্স আর ফক্সল এই দুটো শব্দ উচ্চারণ করলেন, যার অর্থ আমারও জানা নেই। একটু বাদে সেই খাবার দোকানের মালিক এসে দাঁড়ালো আমার সামনে। লক্ষ্য করলাম তার ঠোঁটে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি খেলে বেড়াচ্ছে।
এখানকার খাবার দাবার তোমাদের ভালো লাগে না, তাহলে কেন এসেছো এখানে? মালিক বলল, আমি জানি তোমরা এসেছো পাইপে চন্ডু নয়তো আফিম পুড়ে খেতে। আমরা আগেই একটা খালি টেবিলে মুখোমুখি বসেছিলাম। মালিকের মন্তব্য শুনে মিস্টার পিয়ারসন টেবিলের নিচে আমার পায়ে জোরে একটা লাথি মারলেন। তারপর আমি জবাব দেওয়ার আগেই বললেন, ঠিক ধরেছ, এবার আমাদের আসল জায়গায় নিয়ে চলো তো বাবু। চীনে লোকটি কিছু না বলে শুধু মুচকি হাসল। একটা চোরা দরজা দিয়ে সে আমাদের দুজনকে এনে হাজির করল ওই বাড়ির একতলায় অবস্থিত সেলার বা ভাড়ার ঘরে। সেখানে নরম গদিওয়ালা মেঝে আর ডিভান চোখে পড়ল, যে বিলাসপ্রদ আরামের উপকরণ ওপরের কোনো ঘরে দেখতে পাইনি। মুখোমুখি দুটো নরম গদিমরা ডিভানে মিস্টার পিয়ারসন আর আমি গা এলিয়ে শুয়ে পড়তেই একটি বাচ্চা চীনে এসে আমাদের দুজনের পা থেকে জুতো জোড়া খুলে দিল। অল্প কিছুক্ষণের ভেতর আফিমের নেশা করার উপকরণ এনে হাজির করল সে। পাইপে আফিম পুড়ে জ্বালিয়ে আমরা দুজনে এমন ভাব দেখাতে লাগলুম যেন আমাদের প্রচুর নেশা হয়েছে। একসময় আমাদের একা রেখে বাড়ির মনিব আর বাচ্চা চাকরটা চলে গেল। কিছুক্ষণ দেখে মিস্টার পিয়ারসন গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলতে লাগলেন। আরও কিছুক্ষণ বাদে আমরা দুজনেই খাট থেকে নেমে পড়লাম। হামাগুড়ি দিয়ে চলে এলাম পাশের ঘরে। দেখলাম সেখানে আরও অনেক লোক আফিমের নেশায় ঝিমোচ্ছে। তার পাশের ঘরে গেলাম, সেখানেও দেখলাম একই অবস্থা। হামাগুড়ি দিয়ে পাশের আরও কয়েকটা ঘরে গেলাম আমরা। মানুষের গলা কানে যেতেই দুজনেই থেমে গেলাম। শুনতে পেলাম পাশের ঘরে দুজন পুরুষ মৃত ইউলিং সম্পর্কে কথাবার্তা বলছে নিজেদের মধ্যে। পর্দার এপাশে কান পেতে রইলাম আমরা। দলিলের কাগজগুলো গেল কোথায়? একজনের গলা ভেসে এলো, আগে ওই লেস্টার ওগুলো হাতিয়েছেন। ভাঙা ইংরেজি আর গ্রাম্য চীনে ভাষায় জগা খিচুড়িতে আরেকজন জানালো, তিনি বলল ওগুলো এমন জায়গায় লুকিয়ে রাখবেন যাতে পুলিশের বাবাও টের না পায়। তা তো বললেন, কিন্তু তোমার তিনি নিজেই তো ধরা পড়েছেন পুলিশের হাতে। প্রথমজন এবার বলল, তা পড়েছেন, কিন্তু খুন সত্যিই তিনি করেছেন কিনা একথা পুলিশ এখনো বলেনি। মিস্টার লেস্টার ঠিক ছাড়া পেয়ে যাবেন হাজত থেকে, দেখে নেবেন। আরও কিছুক্ষণ এই ধরনের বাক্যালাপ চালানোর পর টের পেলাম পাশের ঘর থেকে ওই অদেখা দুজন লোক এপাশের ঘরে আসার উপক্রম করছে। টের পেয়েই আমরা দুজন পা চালিয়ে আগের ঘরে যার যার বিছানায় গিয়ে চিৎপাত হলাম। কয়েকটা মিনিট নিঃশব্দে কাটল। কেউ এসেছে কিনা দেখে মিস্টার পিয়ারসন আগের মতো চাপা গলায় বলে উঠলেন, জানাজানি হবার আগে চলুন, এবার কেটে পড়া যাক। ঠিক বলেছেন মসিয়ে। আমি সায় দিলাম। অনেকক্ষণ তো নাটক হলো, এবার বাড়ি ফেরা যাক। নরম গদিমোড়া বিছানা থেকে নেমে পায়ে জুতো গলিয়ে আমরা আগের পথ ধরে উঠে এলাম ওপরে। ডেরাতে মনিবের সঙ্গে দেখা হতেই দুজনেই ফুরফুরে চমৎকার মিষ্টি নেশার জন্য প্রাণ খুলে ধন্যবাদ দিলাম তাকে। নেশার দাম মিটিয়ে ওই বাড়ি থেকে অক্ষত দেহে বাইরে বেরিয়ে এলাম দুজনে। বাইরে খোলা হাওয়ায় এসে বাঁচলুম। বুক ভরে দম নিয়ে মিস্টার পিয়ারসন বললেন, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। কি বলেন? বিলক্ষণ, আমি জানালাম। আজ আপনি গোয়েন্দাগিরির যে নজির এখানে রেখে গেলেন, তারপর আসল অপরাধী আর আমাদের হারানিধি দুটোই যে শিগগিরই আমাদের হাতের মুঠোয় এসে যাবে সন্দেহ নেই। আশ্চর্যের ব্যাপার, আমার ওই কথা যে দৈববাণীর মতো অল্প কয়েকদিনের ভেতর অক্ষরে অক্ষরে ফলে যাবে তা আমি ভাবতেও পারিনি। বলেই হঠাৎ থেমে গেল পোয়ারো। গম্ভীরভাবে কি যেন চিন্তা করতে লাগলো সে। এতখানি এগিয়ে হঠাৎ থামলে কেন? আমি চটে উঠলাম। ইয়ার কি পেয়েছ, তাই না? আমাকে রাগিয়ে দিয়ে চুপচাপ বসে মজা দেখার সেই পুরনো খেলা। ওসব চলবে না। শিগগির বলো এরপর কি হলো, সেই হারানো দলিলের কি হলো? খুঁজে পেলে ওগুলো? নিশ্চয়ই পেলাম। আবার মুখ খুলল পোয়ারো। সেই কথাই তো এবার বলবো। কোথায় খুঁজে পেলে? কোথায় আবার? অপরাধীর কোটের পকেটে। সে লোকটা কে তা বলবে তো? কে আবার? ওই মিস্টার পিয়ারসন। পোয়ারো বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না, এই তো? তোমার দোষ নেই। সত্য উদ্ঘাটিত হবার আগের মুহূর্তেও তার উপর থেকে আমার বিশ্বাস এতটুকু চটেনি। কিন্তু একসময় জানতে পারলাম
চার্লস লেস্টারের মতো মিস্টার পিয়ারসনও নিজেও প্রচুর দেনার জালে জড়িয়ে পড়েছেন এবং লেস্টারের মতো উনিও জুয়ো খেলে প্রচুর টাকা উড়িয়েছেন। হতভাগ্য ইউলিংয়ের হেফাজত থেকে খনির দলিলপত্র হাতিয়ে নেবার মতলবও ওর। জাহাজ যেদিন সাউদাম্পটন পোর্টে নোঙর করে সেদিন কাউকে কিছু না জানিয়ে মিস্টার পিয়ারসন একাই গিয়েছিলেন সেখানে। জাহাজে সরাসরি দেখা করেন ইউলিংয়ের সঙ্গে। পরে তিনি তাকে লন্ডনে নিয়ে আসেন চীনে পাড়ায় সেই কুখ্যাত বাড়িতে। সেদিন সকালে খুব কুয়াশা পড়েছিল, তাই বিদেশি ইউলিং একবারের জন্য লন্ডন শহরের পথঘাট চিনে উঠতে পারেনি এবং আন্দাজও করতে পারেনি মিস্টার পিয়ারসন তাকে কোথায় নিয়ে এসেছেন। মিস্টার পিয়ারসন যে নিজে আফিমের নেশা করতে প্রায়ই ওখানে যেতেন এবং সেখানকার গুন্ডা বদমাশদের ভাড়া করেছিলেন সে বিষয়ে আমার এখন কোনো সন্দেহ নেই। তবে এও ঠিক যে উনি ইউলিংকে সত্যি প্রাণে মারতে চাননি। কায়দা করে দলিলগুলো তার কাছ থেকে হাতিয়ে নিয়ে নিজের চেনা জানা কোনো চীনেকে ইউলিং সাজিয়ে নিজের কোম্পানিতে নিয়ে যাবার মতলব এঁটেছিলেন তিনি। যে লোক ইউলিং সেজে খনি বিক্রি করবে তার কোম্পানির ডিরেক্টরদের কাছে এবং বিক্রি করা টাকা এনে তুলে দেবে তার হাতে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কোনো ঝামেলা হয়নি। কিন্তু মিস্টার পিয়ারসনের এই নিটল পরিকল্পনায় বাদ সাধল তাঁরই ভাড়া করা গুন্ডারা, যাদের হেফাজতে ইউলিং বন্দী হয়েছিলেন। একটা বিদেশি লোককে আটকে রাখার অনেক ঝামেলা, তার চাইতে তাকে একদম মেরে ফেলতে পারলে সব ঝামেলা চুকে যায়। এইসব ভেবে অনুমতি না নিয়েই তার ভাড়া করা গুন্ডারা খুন করল ইউলিংকে এবং সেই হতভাগ্যের মৃতদেহ ফেলে দিল টেমস নদীর জলে। এমন কিছু ঘটবার আশঙ্কা মিস্টার পিয়ারসন আগেই করেছিলেন, আর ঠিক তাই ঘটল। মিস্টার পিয়ারসন পড়লেন মুশকিলে। যেহেতু সাউদাম্পটন পোর্ট থেকে ট্রেনে চেপে লন্ডনে আসার সময় জীবিত ইউলিংয়ের সঙ্গে কেউ তাকে নিশ্চয়ই দেখে থাকবে, এই চিন্তাটাই তার মাথায় বোঝার মতো চেপে বসল। কিন্তু তার মতলব হাসিল হবার পরে ব্যাপারটা যাতে জানাজানি না হয় সেই উদ্দেশ্যে মিস্টার পিয়ারসন আগে থাকতেই আরেকটি পরিকল্পনা করেছিলেন। লন্ডনে আসার পথে ইউলিং নিশ্চয়ই তাকে কথা প্রসঙ্গে জানিয়েছিল যে চার্লস লেস্টার হোটেলে তার সঙ্গে দেখা করতে আসবে। এটা আগেই ঠিক হয়ে আছে, পাছে ভবিষ্যতে কেউ জেনে ফেলে যে ইউলিংকে তিনি অপহরণ করে আটকে রেখেছেন। সেই ভয়ে তিনি এমন এক মতলব আঁটলেন যাতে এটাই প্রতিপন্ন হবে যে ইউলিংয়ের সঙ্গে তার দেখাই হয়নি, হয়েছে চার্লস লেস্টারের সঙ্গে। যে চীনে বদমাশটাকে ইউলিং সাজিয়ে মিস্টার পিয়ারসন তার কোম্পানির খনি কেনার সব টাকা হাতাতে চেয়েছিলেন, এবার তাকেই ইউলিংয়ের চাকর সাজালেন। তার নির্দেশে সেই ব্যাটার রাসেল স্কোয়ার হোটেলে ইউলিংয়ের কামরায় ঢুকে পড়ল। সেদিন সন্ধ্যের পরে চার্লস লেস্টার ইউলিংয়ের সঙ্গে দেখা করতে যখন হোটেলে এলো তখন সেই বদমাশ তাকে যা জানালো তা আগেই বলেছি। তার মনিব ইউলিং লেস্টারকে চীনে পাড়ার একটি বাড়িতে নিয়ে যেতে বললেন। লেস্টার সরল বিশ্বাসে তার সঙ্গে গিয়ে হাজির হলো চীনে পাড়ায়। সেখানে নিশ্চয়ই তাকে সঙ্গে সঙ্গে এমন কিছু খাওয়ানো হয়েছিল যাতে কিছুক্ষণের জন্য স্মৃতিভ্রম ঘটে। বাস্তবে তাই হলো। চীনে পাড়া থেকে লেস্টার যখন বেরিয়ে এলো তখন ওষুধের কাজ শুরু হয়েছে এবং সন্ধ্যের পর থেকে যে যে ঘটনা ঘটেছে তার কিছুই লেস্টারের মনে নেই। পরে পুলিশের কাছ থেকে লেস্টার যখন জানতে পারল যে ইউলিং মারা গেছে তখন সে বারবার বোঝাতে চাইল যে ঘটনার দিন সন্ধ্যের পরে সে চীনে পাড়ায় যায়নি। মিস্টার পিয়ারসন ভেবেছিলেন চার্লস লেস্টারকে তিনি হাতের মুঠোয় পেয়েছেন, কাজেই তার নিজের আর কোনো ভয় নেই। কিন্তু তার মনের আনাচে কানাচে কোথাও এক আধ টুকরো ভয়ের আঁধার নিশ্চয়ই তখনও হয়েছিল। আর সেই সব আঁধারে জমা যত জঞ্জাল সাফ করতে তিনি এরপর যা করলেন তাকে রীতিমতো নাটক বললে ভুল হবে না। এবং সেই নাটকের অন্যতম অভিনেতা হিসেবে তিনি বেছে নিলেন আমাকে। মনে সন্দেহ গোড়া থেকে উঁকি দিলেও আমি তা প্রকাশ করিনি একটিবারের জন্য। তাই ওর নাটক করার প্রস্তাবে আমি এক কথায় রাজি হয়ে গেলাম। মিস্টার পিয়ারসন ভেবেছিলেন ওর মতো চতুর লোক দুনিয়ায় আর একটিও নেই, কিন্তু বুদ্ধির লড়াইয়ে আমার সঙ্গে পাল্লা দেবেন সে সাধ্য মিস্টার পিয়ারসনের হবে কি করে। উনি ধরে নিয়েছিলেন আমায় খুব বোকা বানালেন, আর তাই ভেবে
আর তাই ভেবে পরদিন সকালবেলা ব্রেকফাস্ট খেতে খেতে যখন আত্মপ্রসাদের হাসি হাসছেন, ঠিক তখনই ইউলিং হত্যার তদন্ত যিনি করছিলেন সেই পুলিশ ইন্সপেক্টর মিনার গিয়ে হাজির হলেন তার বাড়িতে। কোনো রকম ভূমিকা না করে জানালেন তার বাড়িতে খানাতল্লাশি করবেন বলে তিনি এসেছেন। মিস্টার পিয়ারসনের বাড়িতে খানাতল্লাশি চালিয়ে ইন্সপেক্টর মিনার খুঁজে পেলেন খনির হারানো দলিলপত্র, যা ইউলিংয়ের হেফাজত থেকে কায়দা করে হাতিয়ে নিয়েছিলেন মিস্টার পিয়ারসন। এরপর কি হলো তা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কিছু বক্তব্য আছে। অনেক পুলিশ অফিসার এর আগে দেখেছি, কিন্তু এই ইন্সপেক্টর মিনারের পাশে তারা কোন ছাড়। আসল অপরাধী যে মিস্টার পিয়ারসন, আর সেই লোকটা দিনরাত আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এই জলজান্ত সত্যিটা তাকে বোঝাতে কি বেগ যে আমাকে পেতে হয়েছে তা কল্পনা করতে পারবে না ক্যাপ্টেন। ঠিক একইভাবে আসল অপরাধী যখন ধরা পড়ল আর হারানো দলিল যখন উদ্ধার হলো, তখন ইন্সপেক্টর মিনার এই জটিল রহস্য সমাধানের অর্ধেক কৃতিত্ব নিজের বলে দাবি করতে লাগলেন তার সহকর্মীদের কাছে। এ যাই বলো ভাই, ওর এই ব্যবহারে আমি মনে এত দুঃখ পেয়েছিলাম যা ভাষায় বলে বোঝানো যায় না। সে তো বটেই, পোয়ারোকে সান্ত্বনা দেবার সুরে বললাম, এ খুবই খারাপ। এমন একটা অন্যায় আর অসমীচীন ব্যবহার করা ইন্সপেক্টর মিনারের মোটেই উচিত হয়নি, অন্তত তোমার সঙ্গে। তবে আমার কৃতিত্বের পুরস্কার থেকে কেউ আমায় বঞ্চিত করতে পারেনি, এটাও জেনে রেখো। আমি তাকে চটিয়ে দেবার তালে আছি আঁচ করতে পেরে পোয়ারো বলল, বার্মা মাইন্স লিমিটেডের অন্যান্য ডিরেক্টররা তাদের কোম্পানির মোট 1400 শেয়ার আমায় দিয়ে দিলেন বিনামূল্যে। এইভাবে বিনে খরচে টাকা খাটানো খুব খারাপ নয়, কি বলো? কিন্তু ক্যাপ্টেন হেস্টিংস, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, টাকা খাটানোর ব্যাপারে সবসময় ভেবেচিন্তে পা ফেলবে, ঠিক রক্ষণশীল লোকদের মতো। খবরের কাগজে টাকা লগ্নি করার চটকদার বিজ্ঞাপনের ভাষায় ভুলে ওই যে গোড়ায় পার্কিউপাইন না কি এক কোম্পানির নাম আমায় শুনিয়েছিলে, ওরা যে সবাই এক একজন মিস্টার পিয়ারসনের মতো ধরিবাজ নন তা কে বলতে পারে? আজ আমরা শুনলাম আগাথা ক্রিস্টির লেখা কিংবদন্তি গোয়েন্দা এরকিউল পোয়ারোর গল্প দ্য লস্ট মাইন। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।